সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার রসায়ন প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আজ তৃতীয় অধ্যায়ের উপর শেষ পর্বের আলোচনায় থাকছে ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল ও হাইড্রোজেন বন্ধন নিয়ে আলোচনা। আশা করি আমার অন্যান্য ক্লাসের মতোই আজকের ক্লাসেও তোমরা মনোযোগ সহকারে অংশগ্রহণ করবে। তাই শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই রয়েছে ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল। তোমরা জানো যে রাসায়নিক বন্ধন শক্তি বা আন্তঃপারমাণবিক আকর্ষণ শক্তি ও আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, এই দুই ধরনের আকর্ষণ শক্তির প্রকৃতি হচ্ছে বিপরীত চার্জের স্থির বিদ্যুৎ আকর্ষণ বল। তোমাদের ইতিপূর্বে যে তিনটি রাসায়নিক বন্ধন আমি পড়িয়েছি তার মধ্যে আয়নিক বন্ধনের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করেছ ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে আকর্ষণ বল। সমযোজী বন্ধনের ক্ষেত্রে দেখেছ নিউক্লিয়াস দ্বয় এবং ইলেকট্রন যৌগের মধ্যকার আকর্ষণ বল। ধাতব বন্ধনের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করেছ যে ধাতব ক্যাটায়ন এবং সঞ্চরণশীল যোজ্যতা ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বল। তাহলে এই তিন শ্রেণীর আকর্ষণ বলই ছিল বন্ডিং আকর্ষণ শক্তি। কিন্তু আমরা আজকে যে ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল ও হাইড্রোজেন বন্ধন পড়ছি সেখানে হচ্ছে নন বন্ডিং আকর্ষণ শক্তি। সবসময় মনে রাখবে যে নন বন্ডিং আকর্ষণ শক্তির মান সবসময়ই বন্ডিং আকর্ষণ শক্তির চেয়ে কম হয়ে থাকে। তাহলে আমরা জেনে নেই ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল কি। অপবার সমযোজী অণুর মধ্যকার যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি তাকে বলা হয়ে থাকে ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল। এই বলের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এই বলের আকর্ষণ বল খুবই দুর্বল প্রকৃতির হয়ে থাকে। দুই হচ্ছে পাশাপাশি অনুসমূহের মধ্যকার ক্ষণস্থায়ী ডাইপোল সৃষ্টির কারণে এই আকর্ষণ বল সৃষ্টি হয়। তিন হচ্ছে ডাইপোল আকর্ষণ বলের চেয়ে ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল অপেক্ষাকৃত দুর্বল প্রকৃতির হয়ে থাকে। এবং চার হচ্ছে ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বলের কোনো দিক নির্দেশক ধর্ম নেই। সাধারণভাবে ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বলকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। এক নম্বর হচ্ছে স্থায়ী ডাইপোল আবিষ্ট ডাইপোল আকর্ষণ বল, এবং দুই নম্বর হচ্ছে আবিষ্ট ডাইপোল আকর্ষণ বল, বা এটাকে ক্ষণস্থায়ী ডাইপোল প্রভাবিত আবিষ্ট ডাইপোল আকর্ষণ বল বা বিস্তারণ বল বা লন্ডন বলও বলা হয়ে থাকে। তাহলে শুরুতে আমরা এক নম্বরে লক্ষ্য করি যে স্থায়ী ডাইপোল আবিষ্ট ডাইপোল আকর্ষণ বল কীভাবে সৃষ্টি হয়। এই ধরনের আকর্ষণ বল সাধারণত একটি পোলার এবং একটি অপোলার অণুর মধ্যে ঘটে থাকে। যখন কোন একটি অপোলার অণুকে একটি পোলার অণুর নিকটে নিয়ে আসা হয়, তখন পোলার অণুর ধনাত্মক প্রান্ত কর্তৃক অপোলার অণুর ইলেকট্রন মেঘের আকর্ষণ সৃষ্টি হয়, এবং এই আকর্ষণের কারণে অপোলার অণুর ইলেকট্রন মেঘের প্রতিসমতা বিনষ্ট হয়, এবং এর ফলে অপোলার অণুটি আবিষ্ট ডাইপোল প্রাপ্ত হয়। এভাবে স্থায়ী ডাইপোল ও আবিষ্ট ডাইপোলের মধ্যে সৃষ্ট দুর্বল আকর্ষণ বল উভয় অণুকে পরস্পরের আরও কাছাকাছি আবদ্ধ করে। দুই নম্বর হচ্ছে আবিষ্ট ডাইপোল আকর্ষণ বল বা লন্ডন বল। সব ধরনের অপবার দ্বিপরমাণু কণা যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, অথবা এক পরমাণু কণা নিষ্ক্রিয় গ্যাস যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, এই ধরনের অণুর মধ্যে আবিষ্ট ডাইপোল বা লন্ডন বল কার্যকর হয়ে থাকে। সাধারণভাবে অপবার অণু বা পরমাণুর কেন্দ্রের চারপাশে ইলেকট্রন মেঘের ঘনত্ব প্রতিসম থাকে, কিন্তু দ্রুত ঘূর্ণায়মান ইলেকট্রনসমূহের চার্জ ঘনত্বের বিস্তরণ যে কোনো মুহূর্তের জন্য এর সব অবস্থানে সমভাবে বণ্টন থাকতে পারে না। যেহেতু ইলেকট্রন মেঘ প্রবাহিত হয়, তাই যে কোনো মুহূর্তে ইলেকট্রন মেঘের অসম বিস্তারণ ঘটে, এবং এই অসম বিস্তারণ ঘটার কারণে নিউক্লিয়াসের যে প্রান্তে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি থাকে সেই প্রান্ত
ধনাত্মক আধানযুক্ত হয় এবং সেই প্রান্ত ঋণাত্মক আধানযুক্ত হয়, এবং যে প্রান্তে কম ইলেকট্রন ঘনত্ব সেই প্রান্ত ধনাত্মক আধানযুক্ত হয়, অর্থাৎ অন্যটি পোলার হয়ে থাকে। তাহলে এইভাবে অস্থায়ী পোলার অণু যখন অপর একটি অপোলার অণুর নিকটবর্তী হয় তখন তা পার্শ্ববর্তী অণুর ইলেকট্রন মেঘকে পোলারায়িত করে এবং তার মধ্যেও ক্ষণস্থায়ী আবিষ্ট ডাইপোলের সৃষ্টি করে। এই আবিষ্ট ডাইপোল পাশের অন্য সব অণু বা পরমাণুতে আবিষ্ট ডাইপোলের সৃষ্টি করে। তাহলে এভাবে একটির পর একটি অণু পরস্পরের প্রভাবে পোলারায়িত হওয়ায় তাদের মধ্যে যে দুর্বল আকর্ষণ বলের সৃষ্টি হয় তাকে লন্ডন বল বা বিস্তারণ বল বলা হয়ে থাকে। আশা করি সেক্ষেত্রে তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এখানে একটি ভ্যান ড্রস আকর্ষণ বলের উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অণুসমূহ বিচরণ করছে। এরপরে আমরা দেখব হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন পরমাণু যখন উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল যেমন হতে পারে ক্লোরিন, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এই ধরনের মৌলের সাথে যুক্ত হয়ে সমযোজী যৌগ গঠন করে, তখন অধিক তড়িৎ ঋণাত্মক মৌলের আকর্ষণে বন্ধনের ইলেকট্রন যুগল তার দিকে আকৃষ্ট হয় এবং এর ফলে সে আংশিক ঋণাত্মক চার্জ লাভ করে এবং হাইড্রোজেন পরমাণু আংশিক ধনাত্মক চার্জ লাভ করে, অর্থাৎ অণুটি ডাইপোল প্রাপ্ত হয়। এরকম অসংখ্য পোলার অণু যখন পরস্পরের সান্নিধ্যে চলে আসে তখন এক অণুর হাইড্রোজেন প্রান্ত অন্য অণুর ঋণাত্মক প্রান্তের মধ্যে যে দুর্বল আকর্ষণের সৃষ্টি হয় তাকেই বলা হয়ে থাকে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন দুই প্রকার হয়ে থাকে। এক নম্বর হচ্ছে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, দুই নম্বর হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হয়ে থাকে একই বা ভিন্ন যৌগের পৃথক অণুর মধ্যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়। তোমরা এখানে লক্ষ্য করতেছ যে এখানে এই যে পানির অণু দেখতে পাচ্ছ, যে পানির অণুর এক অণুর অক্সিজেন প্রান্ত ঋণাত্মক, অপর অণুর হাইড্রোজেন প্রান্ত ধনাত্মক, এদের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল সৃষ্টি হয়েছে যেটা ডট লাইন দিয়ে বোঝানো হয়েছে, এটাই হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এরপরে দেখো অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। একই যৌগের একই অণুর বিভিন্ন অংশের মধ্যে যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় তাকে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন বলা হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছ অর্থ হাইড্রোক্সি বেঞ্জালডিহাইডের হাইড্রোক্সি মূলক এবং অ্যালডিহাইড মূলকের মধ্যে এখানে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়েছে। ওএইচ মূলকের হাইড্রোজেন এবং অ্যালডিহাইড মূলকের অক্সিজেনের মধ্যে যে বন্ধন গঠিত হয়েছে এটি হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। এখানে তোমরা আরও দুটি উদাহরণ দেখতে পাচ্ছ। অর্থ নাইট্রোফেনলের নাইট্রোমূলকের অক্সিজেন এবং ফেনোলিক মূলকের হাইড্রোজেনের মধ্যে দুর্বল আকর্ষণ দেখানো হয়েছে, এটা হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। আর প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এক অণুর নাইট্রোমূলকের অক্সিজেনের সাথে অপর অণুর ফেনোলিক মূলকের মধ্যে যে আকর্ষণ সৃষ্টি হয়েছে এটা হচ্ছে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। এরপরে দেখো যে বিভিন্ন যৌগের ভৌত ধর্মের উপর হাইড্রোজেন বন্ধনের প্রভাব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে অর্থনাইট্রোফেনলের পাশাপাশি অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়েছে, অর্থাৎ আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হওয়ার ফলে প্যারানাইট্রোফেনল অণুসমূহ পরস্পরের সাথে অণুসমূহ গুচ্ছরূপে রয়েছে, যে কারণে প্যারানাইট্রোফেনলের গলনাঙ্ক অর্থনাইট্রোফেনলের গলনাঙ্কের চেয়ে বেশি হয়েছে। কারণ
অর্থনাইট্রোফেনলের মধ্যে হয়েছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। এ কারণে অর্থনাইট্রোফেনল অণুটি বিচ্ছিন্ন অণু অর্থাৎ একক অণুরূপে থাকে। এরপরে তোমরা এখানে একটি গ্রাফ দেখতে পাচ্ছ, বিভিন্ন গ্রুপ ভিত্তিক মৌলের হাইড্রাইডের মোলার ভর বনাম গলনাঙ্ক স্ফুটনাঙ্কের একটি রেখাচিত্র দেখতে পাচ্ছ, যে এখানে 4টি গ্রুপের মৌলসমূহের মোলার ভর বনাম তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের গ্রাফ দেওয়া হয়েছে। সাধারণভাবে কোনো গ্রুপের মৌলসমূহের হাইড্রেটসমূহের গলনাঙ্ক তাদের মোলার ভর বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়, এবং এর কারণ হচ্ছে যে এদের মোলার ভর বৃদ্ধির সাথে সাথে বিস্তারণ বল বা লন্ডন বলের মান বৃদ্ধি পায়, যেটা তোমরা 14 নম্বর গ্রুপের মৌলসমূহের যে হাইড্রাইড, সেই হাইড্রাইডসমূহের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু 14 নম্বর গ্রুপের মৌলসমূহের মোলার ভর বৃদ্ধির সাথে সাথে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। কিন্তু অপর যে 3টি 15, 16 এবং 17 নং গ্রুপের মৌলসমূহের হাইড্রেটসমূহের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই 3টি গ্রুপের প্রথম মৌলের হাইড্রেট, যেমন এখানে 16 নং গ্রুপের মৌলের হাইড্রেট পানি, তারপরে এখানে 17 নংয়ের ক্ষেত্রে হাইড্রোজেন ফ্লোরাইড এবং 15 নংয়ের ক্ষেত্রে হচ্ছে অ্যামোনিয়া। তাহলে এই 3টি এই গ্রুপের প্রথম মৌলের হাইড্রেট সমূহের ক্ষেত্রে এর ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। এর কারণ হচ্ছে এদের মধ্যে রয়েছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, এবং এই আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের কারণেই এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়েছে, যা একই গ্রুপের অন্য সব মৌলের হাইড্রেটসমূহের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের চেয়ে বেশি হয়েছে। তোমরা এরপরে আরও একটি গ্রাফ দেখো, আমি সেপারেটলি 16 নং গ্রুপের মৌলসমূহের হাইড্রেটের গ্রাফটি উপস্থাপন করেছে। এখানে যেটা তোমরা দেখবে যে পানির ক্ষেত্রে বেশি, কারণ পানির মধ্যে হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন রয়েছে, এবং এটার গলনাঙ্ক গলনাঙ্ক কম। এর কারণ হচ্ছে যে হাইড্রোজেন সালফাইড থেকে শুরু করে সেলিনিয়াম এবং টেলোনিয়ামের হাইড্রেট, এদের মধ্যে রয়েছে ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল, এবং এটি হচ্ছে দুর্বল আকর্ষণ বল, যে কারণে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান কম হয়ে থাকে। এবং ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বলের মাত্রা নির্ভর করে এদের মোলার ভর বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়, যে কারণে হাইড্রোজেন সালফাইডের চাইতে সেলিনিয়ামের হাইড্রেট এবং টেলুরিয়ামের হাইড্রেটের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান বেশি হয়েছে। দেখো, যে ব্যাখ্যাটা আমরা অলরেডি বলেছি সেই কথাটি এখানে লিখে আছে, যে পানি প্রবাহ অণু এবং এর অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন থাকায় অণুসমূহ আণবিক গুচ্ছরূপে থাকে, তাই সাধারণ তাপমাত্রায় পানি তরল থাকে। এর স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। হাইড্রোজেন সালফাইড অপবার অণু, এর মধ্যে থাকে ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল, যে কারণে কোনো হাইড্রোজেন বন্ধন গঠিত না হয় এখানে অণুগুলো বিচ্ছিন্ন রূপে থাকে, সাধারণ উষ্ণতা এটি গ্যাসীয়। তারপরে টেলুরিয়ামের হাইড্রেট এবং সেলিনিয়ামের হাইড্রেট এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হাইড্রোজেন সালফাইড তুলনায় ক্রমশ বৃদ্ধি পেয়েছে। এর কারণ হচ্ছে মোলার ভর বৃদ্ধির সাথে সাথে ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বলের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হাইড্রোজেন সালফাইড স্বাভাবিক তাপমাত্রায় গ্যাসীয় রূপে রয়েছে, সেটা দেখতে পাচ্ছ, এবং এই পাশের চিত্রটিতে স্বাভাবিক অবস্থায় যে পানির অণুসমূহের মধ্যে যে হাইড্রোজেন বন্ধন থাকে এবং তারা যে আণবিক গুচ্ছ রূপে থাকে সেই জিনিসটি তোমরা চিত্রে লক্ষ্য করছো। এখানে আমরা আজকে যে বিষয়গুলো পড়লাম, হাইড্রোজেন বন্ধনের বিভিন্ন যৌগ, এখানে এক নজরে দেখানো হয়েছে। দেখো, পানির অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন হয়েছে, অর্থাৎ এক অণুর অক্সিজেন এবং অপর অণুর হাইড্রোজেন প্রান্তের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়েছে। হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে ফ্লোরাইডের সাথে হাইড্রোজেনের অপর অণুর হাইড্রোজেন প্রান্তের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়েছে। অ্যামোনিয়ার ক্ষেত্রেও নাইট্রোজেনের মুক্তজোড়ী ইলেকট্রনের সাথে অপর অণুর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়েছে। এটাতে পানির অণুর অক্সিজেনের সাথে
অপর অণুর হাইড্রোফ্লোরিক অ্যাসিডের হাইড্রোজেন প্রান্তের সাথে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়েছে। এখানেও অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন ফ্লোরাইডের হাইড্রোজেনের মধ্যে এখানে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়েছে। এখানে পানির হাইড্রোজেনের সাথে অ্যামোনিয়ার নাইট্রোজেনের যে মুক্তজোড় ইলেকট্রন আছে তার মধ্যে একটি হাইড্রোজেন বন্ধন গঠিত হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাসের সর্বশেষ আলোচনা হচ্ছে বরফ পানিতে ভাসে কেন। সাধারণত পানি স্বাভাবিক অবস্থায় তরল থাকে এবং পানিতে প্রতিটি পানির অণু তার পার্শ্ববর্তী অণুর সাথে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে আণবিক গুচ্ছরূপে অবস্থান করে এবং সেখানে পানির অণুতে হাইড্রোজেন বন্ধন দূরত্ব থাকে 1.76 অ্যাংস্ট্রম এবং অক্সিজেন হাইড্রোজেন এর বন্ধন দূরত্ব থাকে 1 অ্যাংস্ট্রম। এখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি যখন বরফে পরিণত হয় তখন বরফের অণুতে প্রতিটি পানির অণু 4টি পানির অণুর সাথে চতুষ্ফলকীয় গঠন কাঠামোর মাধ্যমে সংযুক্ত থাকে এবং সেক্ষেত্রে বরফের অণুর কেন্দ্রের পানির অণুটি চতুষ্ফলকের কেন্দ্রে অবস্থান করে এবং অপর আরও 4টি অণু চতুষ্ফলকের 4টি শীর্ষবিন্দুতে অবস্থান করে এবং এক্ষেত্রে পানির অণুতে অক্সিজেন পরমাণু 2টি হাইড্রোজেন পরমাণুর সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে এবং নিকটতম 2টি পানির অণুর সাথে 2টি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সংযুক্ত থাকে। পানির অণু অক্সিজেন পরমাণু সর্বোচ্চ 2টি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে এবং প্রতিটি হাইড্রোজেন পরমাণু পাশের পানির অণুর সাথে একটি করে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এভাবে প্রতিটি পানির অণু তার পার্শ্বের 4টি পানির অণুর সাথে সর্বোচ্চ 4টি করে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে এবং হাইড্রোজেন বন্ধনের দৈর্ঘ্য সমযোজী বন্ধনের দৈর্ঘ্যের চেয়ে বেশি হওয়ার কারণে বরফের অণুতে পানির অণুসমূহ খুব দূরে দূরে অবস্থান করে এবং এইভাবে দূরে দূরে অবস্থান করার কারণে বরফের অণুতে কতগুলো হেক্সাগোনাল ফাঁকা স্থানের সৃষ্টি হয়ে থাকে। এতে করে বরফের আয়তন বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পাওয়ার ফলে বরফের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হয় আর সে কারণেই বরফ পানিতে ভাসে। শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ এখানেই শেষ করতে হচ্ছে। তবে শেষ করার আগে বলতে চাই যে এটি ছিল আমার এই অধ্যায়ের উপর সর্বশেষ ক্লাস। কাজেই কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার ক্লাসগুলো বারবার তোমরা দেখবে এবং তাতেও যদি এই কোনো সমস্যা মনে হয় সেক্ষেত্রে সরাসরি আমার সাথে যোগাযোগ করবে, আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। সকলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।